থাকছো কোথায়? আমি তোমার সাথেই থাকবো সব সময়। তুমি বাসায় যাও, রাত হয়ে যাচ্ছে। যারা আমার সাথে গল্প করতে করতে আসতে লাগলো। আমি বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। রিদি দরজা খুলে দিল। আমাকে দেখে জোরে ধরলো রিদি। ভাই, আমাদের রেখে কোথায় চলে গিয়েছিলি তুই? আব্বু আম্মু দেখো, হৃদয় এসেছে। কোথায় কোথায়? বাবা, তুই আসছিস? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে বইলো না, আমি রাতে ঘুমাইছি আর এখানে দেখলাম আমি জঙ্গলে শুয়ে আছি। তারপর উঠে বাসায় চলে আসলাম। কি হয়েছিল কিছুই বুঝতেছি না। আমি মন খারাপ করে বললাম, কিছুই হয় নাই বাবা, তুই ঘরে আয়। রিধি, তুই হৃদয়কে নিয়ে রুমে চলে যা, সব জানালা দরজা বন্ধ করে দিস। বাবা যাচ্ছি। আমি পিছনে তাকালাম, যারাকে দেখতে পেলাম না। সে অদৃশ্য হয়ে গেছে মনে হয়। রিদি আমাকে নিয়ে রুমে আসলো। এখন অনেকটা ভালো লাগছে। নিজের রুমে থাকার মজাটাই অন্যরকম, সেটা এখন বুঝতে পারছি। আমাকে নতুন প্ল্যান বানাতে হবে, কি করে আমি এখানে সারা জীবন থাকতে পারি। এতে অন্য সবার যা হোক, কিন্তু আমি আমার পরিবারের সাথেই থাকতে চাই। রিদির সাথে আমি রুমে চলে আসলাম। রিদি, কি হয়েছে বল। দেখ, কিছুই লুকাবি না তোরা। আমাকে নিয়ে গোপনে কি কথা বলিস সব বলবি আজকে। আমরা তো কিছুই বলি না। শোন, তোরা কি বলস আমি মনে হয় জানি না। আমার এখানে থাকা হবে না। দেখ বোন, আমার কাছে কিছুই লুকাস না। বাবা বলতে মানা করেছে। আমি জানি কেন তারা মানা করছে। তারা আমাকে ত্যাগ করেছিল তখন, কিন্তু এখন হারাতে চাই না। দেখ, তুই যা জানিস সব আমাকে বলবি এখনই। আচ্ছা বাবা, বলছি। বল। রিদি শুরু করবে, এর মাঝে আম্মু আর বাবা আসলো। তুই চিন্তা করিস না বাবা, এই নে, অনেক ক্ষুধা পাইছে মনে হয়, আমি খাইয়ে দিচ্ছি তোকে। দাও। তুই তো ভয় পাচ্ছিস না, কি করে গেলি ওইখানে এটা ভেবে? আরে বাবা, কি যে বলো না, মানুষ তো ঘুমের ঘুরেও হাঁটতে পারে। আমি হয়তো হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম, আর হয়তো হাঁটতে গিয়ে পরে মাথায় আঘাত খেয়েছিলাম, যার জন্য আমি একদিন বেহুশ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওইটাই হবে। তুই খেয়ে চুপচাপ রেস্ট নে। আম্মু আমাকে আর রিদিকে একসাথে খাইয়ে দিল। আম্মু, কাল থেকে তো কলেজ শুরু, কালকে কলেজে যাব। না না, তোর কোথাও যেতে হবে না। আরে আমার কিছুই হবে না, আমি আর রিদি কালকে কলেজে যাবই। ওকে, যাস, এখন ঘুমা। আম্মু আর বাবা চলে গেল। নে, এখন শুরু কর। আমরা তখন খুব ছোট ছিলাম, আমার মনে নাই আমরা কতটুকু ছিলাম। আমরা একটা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম, বাবা গাড়ি চালাচ্ছিল, আমি আর তুই আম্মুর কোলে বসা ছিলাম। হঠাৎ একটা পানির সুনামি আমাদের গাড়ির উপর দিয়ে গেল। সেই সুনামিতে আমাদের বাবা আর আম্মু বেঁচে গেল কি হবে, আমরা বাঁচতে পারি নাই। আমরা দুজনেই মরে গিয়েছিলাম। তখন বাবা আর আম্মু আমাদের দুজনেরই লাশ বুকে নিয়ে কাঁদতেছিল। আর হয়তো এতে জলের রাজার কিছুটা দয়া হয়, সে আমাদের দুজনকে তার জীবনের বিনিময়ে জীবিত করে দেন, কিন্তু একটা শর্ত ছিল, আমাদের দুজনের মধ্যে একজনকে জলপুরীকে দান করতে হবে। যদি ছেলে দান করে তাহলে সে হবে জলপুরীর রাজা, আর যদি মেয়ে দান করে তাহলে সে হবে জলপুরীর রানী। বাবার আম্মু অনেক বড় প্রশ্নের সামনে পড়েছিল। তারা এটা ভেবে পাচ্ছিল না কাকে দান করবে, তাও যদি একটা সন্তানের দানের জন্য যদি তাদের দুটি সন্তানই জীবিত থাকে, তাহলে তাতেই তারা খুশি, তারা সত্যি রাজি হয়ে যায়। আর আমাকে দান করে দেয়, তাই তো? হ্যাঁ। আর ওই দরবেশের কাহিনী না কি যেন একটা শুনেছিলাম এর আগে। ও, সেই ঘটনার 3 বছর পর একটা লোক এসেছিল আমাদের নানা বাসায়। আমরা তখন ওইখানেই ছিলাম। তুই তখন মামার সাথে ওই নদীর পাশেই ছিলি। আমি নানুর সাথে গল্প করতেছিলাম। তখন একটা লোক এসেছিল কিছু ভিক্ষা নিতে। আমি গিয়ে ভিক্ষা দিয়ে আসলাম। লোকটা আমাকে দেখে জোরে একটা চিৎকার দিল। তার চিৎকারে বাসার সবাই চলে আসলো। তখন তিনিই বলেছিল আমাদের দুজনের যাতে কারোর সাথে বিয়ে না হয়, বিয়ে হলেই সে রাতেই আমার স্বামী আর তোর স্ত্রী মারা যাবে। আর তোর সামনে আসা বিপদের ব্যাপারও বলে দিয়েছিল, আর একটা সমাধানও দিয়েছিল। বিপদ মানে আমাকে জলপুরিতে চলে যেতে হবে, এটাই তো? হ্যাঁ। আর সেই সমাধানটা কি ছিল? সেই সমাধানটা কখনো সম্ভব না, সেটার কথা বাদ দে, তুই ঘুমাতো। বল না, নাহলে তুই আমাকে এসব বলেছিস, আমি কিন্তু বাবাকে বলে দেব। এই, তুই তো ব্ল্যাকমেল করতেছোস, সব তো নিজে জেনে নিয়েছোস, তাও আমার থেকে শুনতাছোস, আবার ব্ল্যাকমেল করবি? ওয়েট, সব নিজে জেনে নিছোস মানে? এখন জানলি কোথা থেকে? নিশ্চয় জলপুরিতে গিয়েছিলি।
আমি হাসতে লাগলাম। তুই হাসছিস? বল না, গিয়েছিলি কিনা? হ্যাঁ, তারা আমাকে নিয়ে গিয়েছিল আর 15 দিনের মধ্যেই রাজা বানিয়ে দিত, কিন্তু আমি তাদেরকে বোকা বানিয়ে 2 মাসের সময় চেয়ে এখানে চলে এসেছি। কি? হ্যাঁ, আর এখন ভাবতে হবে তাদেরকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দেওয়া যায় কেমনে। ভাই, আমার ওইখানে কি কি দেখলি রে? বাদ দে সব কাল্পনিক কাহিনী, আমি তো তোকে বানিয়ে বানিয়ে বললাম। আমি জানি ভাই, ওগুলো সত্য। প্লিজ বল না আমার লক্ষ্মী ভাই। সন্ধ্যা হলে, তবে বাবা আর আম্মুকে বলবি না। ওকে। রিদিকে বলতে শুরু করলাম এক এক করে সব কাহিনী, শুধু যারার কথাটাই বললাম না। সময় হলে ঠিকই বলবো। দেখি, আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে আমার আর ওই পানিতে না যেতে হয়, আর যারাও আমার সাথে এখানেই থাকবে। রিদির সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। কালকে সকালে উঠতেই রেডি হয়ে নিলাম কলেজের জন্য। যেহেতু আজকে প্রথম কলেজে, তাই তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে গেলাম। বাবা আমাদের কলেজে নামিয়ে দিলেন। বাবাকে বিদায় দিয়ে আমরা কলেজে ঢুকলাম। কেন যেন মনে হচ্ছে যারা আমার খুব কাছে, ওকে আমি অনুভব করতে পারছি। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি সেই সুগন্ধটা আমার আশেপাশে অনুভব করছি। তার মানে যারা এখানে আছে, কিন্তু এই রিদির জন্য মনে হয় আমার সামনে আসছে না। এটাকে কিভাবে পিছু ছুটাই, দেখি কিছু করতে হবে। কিরে, এভাবে আমার পিছু নিচ্ছিস কেন? কলেজে আসছি নতুন, তুই নতুন মেয়ে বন্ধু বানা, যা আমি নতুন ছেলে বন্ধু বানাচ্ছি। ওই, বাবা তোর সাথে থাকতে বলেছে, শুনোস নাই? আর তুই আমার ভাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড। নতুন কোনো বন্ধুর দরকার নেই আমার। আমি জেন্টস টয়লেটে যাচ্ছি, ওইখানেও আমার সাথে যাবি? ছি, তুই যা, আমি ক্লাসে যাচ্ছি। যা, আমি আসছি। যাক, একটু বিদায় নিল। এই সুযোগে যারাকে খুঁজে নেওয়া যাবে, কিন্তু কোথাও তো দেখছি না ওকে। ধুর, যে সুতায় পিছু ছুড়ালাম বোনকে, সেটাই করি গিয়ে। দরজা আটকে দিলাম, তারপর শান্তি মতো কাজে খেয়াল দিলাম। পিছনে ঘুরতে দেখি অদৃশ্য কিছু একটা দৃশ্যমান হচ্ছিল। যারা, তুমি এইখানে? যারা আমার মুখে হাত দিয়ে বলল, এই চুপ, আসতে বলো। আমরা জোরে কথা বলার জায়গায় নেই। কোথায় ছিলে এতক্ষণ? দোতলায় ছিলাম। দেখলাম তোমার বোন তোমার পাশে ছিল, তাই তোমার সামনে এলাম না। কিন্তু যখন দেখলাম তুমি এখানে আসছিলে, তখন আমি অদৃশ্য হয়ে চলে আসলাম। এটা কি অদৃশ্য হয়ে চলে আসার জায়গা? তুমি আমার সব দেখে ফেলছো। আরে বাবা, কেঁদো না তো, কিছুই দেখিনি। অবশ্য দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সাহস হয়নি। কথা বলবা না। আর জানো, কেউ তোমাকে আর আমাকে একসাথে বের হওয়া দেখলে খারাপ ভাববে। আমাকে কেউ দেখবেই না। ও, তুমি তো অদৃশ্য হতে পারো। আর শুনো, আমরা এখানে যতদিন আছি, আমি তোমার সাথে এখানে পড়বো। এটার কি দরকার ছিল? ছিল, কারণ আমি তোমার পাশে থাকতে চাই সবটা সময়। তাহলে আমার বাসায় তো থাকতে পারো। আজকে সেটাও হবে। কিভাবে? তোমার বোন আছে না, ওর দ্বারাই হবে। সেটা কিভাবে করবা? কালকে এই সবের জন্য অনেক জাদুর বই পড়তে হয়েছে, তাই সবই সম্ভব হবে। তুমি শুধু দেখতে থাকো। কিন্তু? কোনো কিন্তু নয়। যারা আমার ঠোঁটে একটা চুমু দিয়ে অদৃশ্য হয়ে দরজা খুলে বাইরে চলে গেল। আমিও বের হয়ে গেলাম, উপরে চলে আসলাম। আমাদের ক্লাসরুমে চলে আসলাম। ক্লাসে ঢুকলাম, দেখি যারা আর রিদি বসে বসে গল্প করতেছিল। অনেক হাসাহাসি করে গল্প করতেছিল। দেখে বোঝা যাচ্ছিল অনেক ভালো বন্ধু হয়ে গেছে ওরা। হয়তো জাদু করেছে রিদির উপরে। যারা করুক, আমি তো আর ওদের পাশে গিয়ে বসতে পারবো না। ছেলেদের বেঞ্চেই বসতে হলো এক পাশে। ব্যাগটা রেখে ক্লাস থেকে বাইরে বের হলাম। দুজনে দেখি বাইরে আসলো। যারা, তোকে পরিচয় করিয়ে দিই ওর সাথে। ও হলো আমার একমাত্র ছোট ভাই। তোমার তো একই রকম দেখতে দুজন হৃদি। হ্যাঁ, কারণ আমরা যমজ ভাই বোন। আর হৃদয়, ও হলো আমার নতুন বান্ধবী যারা। কিরে, তুই নাকি নতুন বন্ধু বানাবি না? এখানে তো আর আমি আর তুই পাশাপাশি বসতে পারবো না, তাই পাশে বসার মতো একজন ভালো বন্ধু তো দরকার হয়। তো কেমন আছো হৃদয়? জি, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। যারা, তুই থাকস কোথায় রে? আমার বাসা তো এই শহরে না রে, আমি অনেক দূরে থাকি। এই শহরে আমার এক আত্মীয়র বাসা আছে, সেটাও অনেক দূরে। একটা থাকার মতো ভালো ছাত্রী মেস খুঁজতেছি, কিন্তু কোথাও পাচ্ছি না রে। কি? আচ্ছা, আমি তোকে থাকার জায়গার ব্যবস্থা করে দিলে কেমন হয়?
তোর চেনা কোনো ছাত্রী মিস আছে? ছাত্রী ম্যাচ হতে যাবে কেন? তুই আমাদের বাসায় থাকবি আমাদের সাথে। এমনিতেই আমাদের বাসায় অনেকগুলো রুম পড়ে আছে। কিন্তু তোর বাবা আর আম্মা কি আমাকে থাকতে দিবে? কেন দিবে না? সেসব নিয়ে তোমাকে কিছুই ভাবতে হবে না। আমরা বললে এমনিতেই তারা রাজি হয়ে যাবে। তোর এই ঋণ আমি কিভাবে শোধ করব? শোধ করতে হবে না, বন্ধুরা তো বন্ধুদের জন্যই, তাই না? স্যার আসছে। রিদি আগে আগে ক্লাসে ঢুকলো। যারা আমার দিকে তাকিয়ে চোখ টিপ মারলো। তারপর ও ক্লাসে ঢুকে গেল। আমিও বসে পড়লাম বেঞ্চে। পুরো ক্লাসের ছেলেরা নয়, শুধু স্যারও হা করে তাকিয়েছিল যারার দিকে। আমার তো হিংসা হচ্ছিল, খুব রাগও হচ্ছিল। সবার চোখ যদি ফুটো করে দিতে পারতাম। বাড়িতে কি মা বোন নাই এভাবে পরের বউকে দেখার কি আছে? আর যদি এরা জানতে পারে ও আসলে কি, তাহলে তো ভয়ে সবাই এখানেই বেহুশ হয়ে যাবে। এটা ভেবে হালকা হেসে দিলাম। মাঝে মাঝে আমি তাকাচ্ছিলাম, যারা আমার দিকে তাকাচ্ছিল। রিদির সাথে গল্প করতে করতে ক্লাস শেষ করে চলে আসলাম। আমি আর রিদি আমাদের বাসায়। রিদি আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দিল যারাকে। বিকালে যাতে ব্যাগ গুছিয়ে চলে আসে আমাদের বাসায়। যাক, আমাকে কিছুই বলতে হলো না, কিছু করতে হলো না। আর ভাবছি ওর তো জামা কাপড় নেই, আজকে কলেজ ড্রেস বোরকাটা পেলো কোথায়? শুধু ওই লাল জামাটাই তো পরা ছিল। আবার দেখা হোক, শোনা যাবে। বাসায় সে রিদি আম্মুকে যারার কথা বললো। আম্মু রাজি হয়ে গেল, কারণ সবাইকে সাহায্য করাতে আমার আম্মু আর বাবা খুব উদার। বিকালে যারাও চলে আসলো বিশাল 2টা ব্যাগ নিয়ে। বিকালে কলিং বেল বাজলো, দরজা খুলে দিলাম। আমি দেখি 2টা বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যারা। আমাকে দেখে সুন্দর একটা হাসি দিয়ে দিল, যে হাসিতে যে কেউ পাগল হয়ে যাবে। কি হলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো এভাবে? আমার হবু বউটাকে। হয়েছে, আর দেখতে হবে না, সরো তো এবার। আরে যারা, চলে আসছিস? রিদি চলে আসলো আর জোরে ধরলো যারাকে এই কথাটি বলে। ওদের দেখে মনে হচ্ছে কত আগের বন্ধু ওরা। আম্মুও চলে আসলো। রিদি, যা যারাকে ওর রুম দেখিয়ে দিয়ে আয়। আম্মু যাচ্ছি। এই ব্যাগগুলো তোকে নিতে হবে না। হৃদয় ভাই, আমার ওর ব্যাগ 2টা নিয়ে আয় তো। আমি কেন? তুই একটা নে। আমি নিয়ে যাচ্ছি, দেখছস না? যা রিদু, নিয়ে যা বাবা। আম্মু তুমি ওর সাপোর্টে। ব্যাগ 2টা নিয়ে উপরে উঠতেছি। এখন সব রাগ তো যারার উপরে লাগতেছে। এত ভারী ভারী 2টা ব্যাগ কেন আনতে হবে ওর? আর এই ব্যাগে মানুষ মেরে আনেনি তো? কি জানি এত ভার কেন? কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, একটা ব্যাগ ঘাড়ে আর একটা হাতে নিয়ে। হঠাৎ ওই ব্যাগ 2টার ওজন কমতে শুরু করলো। যারার দিকে তাকালাম, দেখি মুচকি এসে দিয়েছে। মানে ওই জাদুর প্রয়োগ করেছে এখানে। যাই হোক, নাড়াতে নাড়াতে ব্যাগ 2টা নিয়ে গেলাম। কিরে, ভার না ব্যাগ? এভাবে এত সহজে কিভাবে নিয়ে আসলি? এই ভারের ব্যাগ ওঠানো তো আমার এই ছোট্ট আঙ্গুলের খেলা। কোথায় দেখি? বাবা, এত ভার ব্যাগ কিভাবে নিয়ে আসলি? দেখতে হবে তো আমি কে। তোর দ্বারা এসব হবে না। হয়েছে হয়েছে, ভাব দেখাতে হবে না। ভাব কোথায় দেখাচ্ছি? তাহলে যা, আমাদের পিছনে পিছনে আসুস কেন? মানে আমি তোদের পিছনে কোথায়? পিছনেই তো। তোর কাজ শেষ, তাহলে এখন নিজের রুমে যা। আমি আর যারা আজ থেকে এখানেই থাকবো। আর আমি একা ঘুমাবো? একা কোথায়? তোর পাশের রুমেই তো আমরা, তাই না? ওকে, আমি একটা ছেলে বন্ধু বানিয়ে বাসায় নিয়ে আসবো। ওই, তোর বাসায় সুন্দর একটা বোন। তোর মাথায় কি এইটুকু জ্ঞানও নাই যে বাসে কোনো ছেলেকে আনতে পারবি না? তোর মাথায় কি জ্ঞান নাই? তোর বাসায় এত সুন্দর একটা ভাই, আর তুই বাসায় তোর বান্ধবী নিয়ে আসছস? আমার ইচ্ছা, আমি নিয়ে আসছি। আর শোন, একদম যারার দিকে নজর দিবি না। আমার কানে কানে বলল রিদি। যারা আমাদের ঝগড়া দেখছে আর হাসছে। এত কিছু না, আমরা যে আরো কত ঝগড়া করি। আমি রাগে আমার রুমের দরজা বন্ধ করে দিলাম, বেডে শুয়ে পড়লাম। আমার আবার রাগ হলে অনেক কিছুই করতে মন চায়। তার মাঝে গিটার বাজানোটাও আছে। গিটারটা হাতে নিয়ে সুর তুলতে লাগলাম। অহো না, একটু ভালোবাসো না। অহো না, পেছন ফিরে চাহো না। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। 2 চোখে আন্ধার দেখি, ঘুম আসে না আমার। রাতের বেলা শুয়ে শুয়ে
শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি, তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার এই মন, কোন কালো চুল দেখে পাগল যে আমি এখন, হৃদয়ের কথা আমি বলি কারে, বাসে না ভালো কেউ শুধু ভালোবাসি তারে, অহো না একটু কথা কহো না, অহো না পিছন ফিরে চাহো না। গান গাইলে আমার রাগটা একটু কমে যায়, হয়তো বেশি কমে যায়। আর এই গিটারটা আমার সবচেয়ে ফেভারিট জিনিসের মধ্যে একটা। ক্লাস 7-এ যখন ছিলাম তখন আমার জন্মদিনে রিদি আমাকে গিফট করেছিল। ওর সাথে যত রাগারাগি হয় না কেন, কোনো কোনো জিনিস মুহূর্তেই সব ঠিক করে দেয়। দরজাটা খুলে দিলাম। কি বলছিলাম না, গান গাওয়ার পরে এমনিতেই আমার ভাগটা বের হয়ে আসবে, দেখছস তো? রিদি যারাকে বলল। যারা মুচকি এসে বলল, ওয়াও, কত সুন্দর গান গাও তুমি। আমি শিখিয়েছি ওকে, জানিস খুব সুন্দর গিটার বাজাতে পারে ও। হুম, শুনে তো বুঝলামই। তিনজনে সারা বিকাল গল্প করলাম। কি আর করার, আজকে আমার একাই থাকতে হবে রাত্রে। কিছুই করার নাই, রাতে সবাই মিলে ডিনার করে যার যার রুমে চলে গেলাম। আমিও চলে আসলাম, এসেই শুয়ে পড়লাম। একটা ঘুম হয়ে গেল। অর্ধেক রাত্রেই মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। চোখ খুলতেই দেখি যারা আমাকে ডাকছে। কত ঘুমো, কখন থেকে ডাকছি? তুমি এত রাতে এখানে? আরে কিছুই হবে না, তুমি চিন্তা করো না তো। আসতে বলো, কেউ শুনে ফেলবে। আরে কেউ শুনবে না, সবাই নাক দিকে ঘুমোচ্ছে। তা এত রাতে এখানে কি করছো? আমার জন্য তোমার আজকে একা ঘুমোতে হচ্ছে, তাই একটু তোমার একাকিত্ব দূর করতে আসলাম। মানে? চুপ, শুধু শুধু মানে মানে করে। আমাকে জোরে ধরলো যারা শক্ত করে। আমার যদি আকাশ পরীদের মতো পাখা থাকতো, তাহলে তোমাকে নিয়ে ওই আকাশ দিকে ঘুরে বেড়াতাম এখন। তোমার তো পাখা নাই, কিন্তু আশেপাশে কি পুকুর আছে? চলো ঘুরে আসি দুজনে। আরে না, তুমি এভাবে আমার বুকের মাঝে লুকিয়ে থাকো। কোথাও যেতে হবে না আজকে। কেন, ভালো লাগছে না কোথাও যেতে? সেটা না, তোমার সাথে গল্প করতে মন চাচ্ছে শুধু। ও, তাহলে করো গল্প। তো এক রাতে এত জামা কাপড় এসবের ব্যবস্থা করলে কিভাবে? তোমাদের কলেজের পাশে যে শপিং মলটা আছে না, ওখানে গিয়েছিলাম, আর যে জামাগুলো ভালো লেগেছে সব নিয়ে আসছি। টাকা দিয়েছিলে? সেটা আবার কি? মানে তুমি চুরি করে নিয়ে আসছো সব? আমি চুরি করতে যাব কেন? আমি একজন রাজকন্যা। তাহলে কিসের বিনিময়ে এত জামা কাপড় নিয়ে আসলে? কেন, এমনি এমনি নিয়ে আসলে কি সেটা চুরি করা হয়? হ্যাঁ, আমাদের এইখানে সেটা চুরি। সরি। তুমি কালকে থেকে কলেজে যাবা না। কেন? দেখোনি কলেজের ছেলেরা কিভাবে তোমার দিকে তাকিয়ে থাকে? সেটা আমার ভালো লাগে না। ওরে বাবারে, তোমার মনে হচ্ছে জ্বলছে খুব। হ্যাঁ জ্বলছে। তুমি কলেজে যাবা না কালকে থেকে। তারা তো শুধু দেখেই যাবে, কিছুই করতে পারবে না। দেখুক তারা, তোমার সাথে তো বিয়ে আমারই হবে, তাই না? তাও আমার ভালো লাগে না। আরে কথা বলো না তো, আমাকে ঘুমোতে দাও, আমি তোমার মাঝে ঘুমোবো। যারা আঁকে শক্ত করে ধরে ধরে শুয়ে পড়লাম, দুজনেই ঘুমিয়ে গেলাম। এক ঘুমে সকাল হয়ে গেল। উঠে দেখি যারা আমার পাশে নেই, মানে সকাল হওয়ার আগে ও চলে গেছে রিদির কাছে। সে যাই হোক, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম নাস্তা করতে। দেখি যারা আর রিদি কলেজ ড্রেস পরে বসে বসে নাস্তা করছে। আজকে যারাকে আরো সুন্দর লাগছে, কেন বুঝতে পারলাম না। রিদি মনে হচ্ছে সাজিয়ে দিয়েছে ওকে। যারা মা, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। দেখতে হবে, আমি সাজিয়ে দিয়েছি ওকে। তুই সাজিয়েছিস বলেই তো পেতনি পেতনি লাগছে। কি? হৃদয়, তুই চুপ থাকতো। যারা তোমার বাবা মা আর আম্মুর নাম্বারটা দিও তো আমাকে, তাদের সাথে কথা বলবো একটু। কিন্তু আঙ্কেল। কোনো কথা নয়, তোমার আঙ্কেল যা বলছে সেটাই করো। আসলে ওনারা খুব গরিব তো, তাই মোবাইল ফোন নাই তাদের কাছে, কিন্তু আমার কাকুর কাছে আছে। ওকে, তাহলে একদিন তোমার বাবা আর আম্মুকে এখানে আসতে বইলো। ঠিক আছে আন্টি। দুজনে উঠে চলে আসলো, আমার জন্য একটু দাঁড়ালো না।
যারা তো ভালোই ম্যানেজ করেছে, আর রাগ করছে হয়তো আমার কথায়, কিন্তু আমি কি ওকে রাগাতে চেয়েছি? আমি তো রিদিকে রাগাতে চেয়েছিলাম, কিন্তু এখন দুজনেই রেগে গেছে। ধর, দুজনে রিক্সায় উঠে চলে গেল। আমি যে কি করি, একটা রিক্সাও পাচ্ছি না। হঠাৎই একটা মেয়ে কণ্ঠ ডাক দিল। রিক্সা পাচ্ছ না? চলো, আমরা তো একই ক্লাসে পড়ি, একসাথে যেতে পারি। জি ধন্যবাদ, কিন্তু আপনি যেতে পারেন। আরে আসো না, না আসলে মনে হয় আজকে ক্লাসে লেট হয়ে যাবে। আর স্যার কালকে কি বলেছিল মনে তো আছে, তাই না? ওকে ঠিক আছে, একটু সরে বসুন। দেরি হলে স্যার ক্লাসে ঢুকতে দেবেন না, তাই বাধ্য হয়ে বসতে হলো মেয়েটার পাশে। এ কি, এখনো একটা ফাঁকা রিক্সা গেল। আরে নামছো কেন? মামা চলেন তো, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ফাঁকা রিক্সা এখন পেলাম, তাই ওটাই উঠবো। ওই মামা দাঁড়ান। দাঁড়াবে না। আরে কি হলো, দাঁড়ালো না? মামা চলেন তো। রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে শুরু করলো। আমাকেও বাধ্য ছেলের মতো চুপচাপ বসে থাকতে হলো, কিছুই করার ছিল না। এখন একটা রিক্সা গেল, তাও ডাক দেওয়ার পর শুনলো না। হাই, আমি শান্তা। আমি হৃদয়। আমাকে তুমি করে বলতে পারো, কারণ আমরা তো একই ক্লাসে পড়ি। বলা যায়। এইভাবে চেপে বসেছেন কেন? পড়ে যাবেন তো। জি, আমি ঠিক আছি। মেয়েটা আমার সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু আমি কোনো সুযোগই দিচ্ছি না, কারণ এমন কত মেয়ে আমার উপর চান্স মারার চেষ্টা করছে। সবসময় তো রিদি ম্যানেজ করছে, কিন্তু আজকে একা পড়ে গেছি, আমাকেই ম্যানেজ করতে হচ্ছে। কোনো রকম কলেজে এসে গেছি, 12টা দিয়ে ক্লাসে ঢুকে আসলাম সোজা। দেখি রিদি আর যারা দুইটা ছেলের সাথে গল্প করতেছিল, অনেকটা হেসে হেসেই কথা বলতেছিল। ছেলে দুইটা হাসানোর চেষ্টা করছে রিদি আর যারাকে, দুইজনই হেসে যাচ্ছে। যারার উপর খুবই রাগ হচ্ছে আমার, ও আমার বোনের উপর জাদু করেছে। আমার যে বোন কখনো আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথাই বলে নাই, সে আজ কথা হেসে হেসে কথা বলছে দুইটা ছেলের সাথে। আর যারাও গল্প করছে, খুব রাগ হচ্ছে আমার, কিন্তু কিছুই করার নাই। ক্লাস থেকে বের হলাম না, আমি ক্লাসে চুপচাপ বসে পড়লাম। যারা আর রিদি আর ওদের সাথে কথা বললো না। ছেলে দুইটা বুঝতে পারছে আমি রিদির ভাই, কারণ আমাদের চেহারা একই, তাই ওরাও চলে গেল ওদের জায়গায়। নতুন একজন স্যার এসেছে আমাদের ক্লাসে। আমি মূলত এই কলেজের সাহিত্যর শিক্ষক। আমার এখন ক্লাস ছিল না, কিন্তু তোমাদের কামাল স্যার আজকে আসবে না, তাই আমাকে আসতে হলো। প্রথম ক্লাস শুরু করব একটা গান দিয়ে। কে গান গাইতে পারো? স্যার আমি। কেউ হাত তুললো না। আমার রাগ হয়েছে, এমনিতেই গান গাইতে মন চাইছিল। আর রিদি আর যারা বুঝে গেল যে আমার অনেক রাগ হয়েছে। নাম কি তোমার? স্যার হৃদয় বাপ্পি। ঠিক আছে হৃদয়, গান গাইতে পারো। আমি বেঞ্চ থেকে বের হয়ে স্যারের সামনে আসলাম। স্যার আসবো? শান্তা ঢুকলো ক্লাসে। হ্যাঁ আসো। শান্তা গিয়ে বসলো একটা বেঞ্চে। তো হৃদয়, তুমি গান গাইতে পছন্দ করো? জি না স্যার, আমি রেগে গেলে গান গাই। তাহলে কি এখন রেগে আছো? জি স্যার। ওয়াও, প্রথম দেখলাম কেউ রাগলে গান গায়। তো শুরু করো, গানটার পরের গল্প শুরু করি। জি স্যার। গান শেষ করলাম, পুরো ক্লাস করতালি দিল। এখন একটু রাগ কমেছে, তাও যারার দিকে তাকাচ্ছি না। ও হয়তো বুঝে গেছে অনেকটা রাগই আমি করেছি। পুরো ক্লাস শুধু যারা আর শান্তার দিকে তাকিয়ে আছে, কারণ দুজনেই ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে, কিন্তু দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো রকম পাত্তা দিচ্ছি না। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি বের হয়ে গেলাম ক্লাস থেকে। আজকে আর ক্লাসটা ভালো লাগছে না। যারা আর দিদি অনেকটা অবাক হয়ে গেল, কারণ ওদের সাথে কথা না বলে আমি বাইরে চলে আসলাম। এবার ঠিকই বুঝে গেছে আমি অনেকটা রেগে গেছি। ব্যাগে ড্রয়িং করার জিনিসগুলো ছিল, তা নিয়ে সোজা কলেজের পুকুর পাড়ে চলে আসলাম। বসে বসে ড্রয়িং করার চেষ্টা করছি। হঠাৎ দেখি আমার পাশে এসে একটা মেয়ে বসলো। তুমি এখানে কেন? তখন ক্লাসে শুনলাম তুমি রেগে আছো। আমার সাথে কি রাগ করেছো? তোমার সাথে রাগ করবো কেন আমি? না, এমনি ভাবলাম। তো কার উপর এত রাগ করেছো? কার ওপরই না। কেউ মিথ্যা বললে কিন্তু আমি এমনিতেই বুঝতে পারি। কিভাবে বুঝো? জানি না, কিন্তু এটা বুঝতে পারছি তুমি অনেক রেগে আছো। আর কেন সেটা আমাকে বলতে চাচ্ছ এখন? কে বললো আমি তোমার উপরে কেন রেগে আছি? বন্ধু ভেবে বলবা? আমার ইচ্ছা নেই বলার। ওকে যাও, বলতে হবে না। তুমি তো অনেক সুন্দর ছবি আঁকতে পারো, আমায় একটা ছবি এঁকে দিবে? এটাও কি বন্ধু ভেবে? হ্যাঁ, একটা প্লিজ। ওকে ঠিক আছে, বাট একটাই।
আমি ওর একটা ছবি আঁকতে শুরু করলাম। বেশি সময় লাগলো না, কোন রকম হয়েছে ছবিটা। এটা তো একদম সুন্দর হয়েছে। এত সুন্দর কিভাবে আঁকতে পারো? জানি না, এমনিতেই হয়ে যায়। বলতে হবে, গানও সুন্দর গাইতে পারো, আবার ছবিও সুন্দর আঁকতে পারো। আরে তুই এখানে? আমি আর যারা তোকে সেই কখন থেকে খুঁজতেছি। কেন, আমাকে খোঁজার কি আছে? যা না, ওই ছেলে দুইটা দাঁড়িয়ে আছে, গল্প কর যা। আরে ভাই, রাগিস না আর। তোকে তো একটু রাগানোর জন্যই তখন একটু গল্প করেছিলাম, তুই তো বেশি হট হয়ে গেলি। দেখ, কথা বলবি না তোরা আমার সাথে। সরি। যারা ছোট্ট একটা ছড়ি বললো আমাকে। বাদ দে তোদের ছড়ি, তোরা নতুন বন্ধু বানিয়ে নিয়েছিস, আমিও একটা বানিয়েছি। দেখ, এটা আমার ফ্রেন্ড, ওর নাম শান্তা। হাই। আর শান্তা ও আমার বড় বোন রিদি, আর ও রিদির বান্ধবী যারা। হাই। যা, ওই যে তোদের নতুন দুই বন্ধু দাঁড়িয়ে আছে, মনে হয় গল্প করবে তোদের সাথে। বাদ দে তো ভাই ওদের, তুই রাগ ফেলে দে না। আরেকটা গান শোনা আমাদের। তোর গান তোর কাছে রাখ, আমি কিছুই শুনতে চাই না। শান্তা, চলো এখান থেকে, দুজনের মতো থাকুক। চলো। শান্তার সাথে করে চলে আসলাম ওদের দুজনের থেকে। আমি শান্তার সাথে আসতে চাইনি, তাও তখন যারা যেভাবে ওই ছেলেটার সাথে হাসি মুখে গল্প করলো, আমিও দেখবো ওকে কতটা কষ্ট এতে পেতে হয়। শান্তা দেখি খুব খুশি। যাক, এবার একটু রাগ কমেছে, কারণ ও হয়তো বুঝতে পারছে তখন কতটা কষ্ট আমি পেয়েছি। কারণ আমি ওর চোখ দেখেই বুঝতে পারছি ওর চোখ লাল হয়ে গেছে, একটু বেশি লাল হয়ে গেছে, মনে হয় কান্না করে দিবে। আচ্ছা শান্তা, তুমি যাও এখন। বুঝে গেছি, কিছু চলছে তোমার বোনের বান্ধবীর সাথে, তাই না? আরে না, তেমন কিছু না। আমাকে বোকা পেয়েছো? ওকে রাগানোর জন্যই তো আমার সাথে আসলে তুমি। আর ওর চোখ তো আমি খেয়াল করেছি, আমার সাথে এসেছো বলে কান্না করার মতো চোখ করেছিল। এমন কিছুই না। জানি কেমন। আচ্ছা, যেটা ভাবছো ভাবো, কিন্তু আমি এখন বাসায় যাব। আবারও যদি একটা রিক্সা না পাও? না, পাবো। আরে এমন করো কেন? আমি তোমার ফ্রেন্ড, তাই না? তাহলে আমার সাথে যেতে তো তোমার কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছি, আমাকে নিয়ে যাবা। ওকে, ঠিক আছে, চলো। দুজনে রিক্সায় করে বাসায় আসলাম। আমি বাসায় নেমে গেলাম, ওর বাসায় চলে গেল। কি রে, আজকে এমনি একা আমার কেন? খারাপ লাগছিল, তাই চলে আসছি কলেজ থেকে। যারা আর রিদি কোথায়? ওরা কলেজে আছে। হো, আচ্ছা তুই রেস্ট নে। কিছু খাওয়ার জন্য দিয়ে এসো তো আমার রুমে। ফ্রেশ হয়ে নে। ফ্রেশ হয়ে বসে রইলাম। এখনো রাগ কমে নাই। যখনই ভাবছি সকালের কথা, রাগ আরো বেড়ে যাচ্ছে। ও কিভাবে কথা বললো ওই ছেলেটার সাথে? ওইভাবে হেসে কথা বলা কি ছিল? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কিছু খেয়ে দিলাম, একটা ঘুম। এক ঘুমে বিকাল হয়ে গেল। বিছানা থেকে উঠলাম, ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগছে। রুম থেকে বাইরে বের হতে যাব, তখন ওই যারা আমার রুমে ঢুকলো। আরে আরে, এভাবে থরথর করে ঢুকে যাচ্ছ কেন? চুপ, আগে বলো, ওই মেয়ের সাথে এত কিসের কথা বলতেছিলে ওখানে বসে বসে? আর আমাদের সামনে থেকে ওকে নিয়ে চলে আসলে কেন? সবারও অধিকার আছে গল্প করার। তুমি গল্প করেছো, আমি কি তোমার কাছে একবারও জিজ্ঞাসা করেছি কেন গল্প করলা ওই ছেলের সাথে? দুজনের মধ্যে পার্থক্য আছে। আমি ওই ছেলের সাথে কথা বললেও তোমাকে ইগনোর করিনি, কিন্তু তুমি আমাকে ইগনোর করে চলে আসলে ওখান থেকে। দেখো, আমাকে আর কিছুই বলতে দিল না, যারা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কোনো কথা বলবা না, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি কষ্ট পাবে, আমার কোনো দোষই ছিল না। তোমার বোনই গল্প শুরু করেছিল ছেলে দুইটার সাথে। আমার জাদু কাজ করছিল না ওর উপর। ও নিজে থেকেই গল্প শুরু করেছিল ছেলে দুইটার সাথে, আর ছেলে দুইটাও সুযোগ পেয়ে আমাদের হাসাতে শুরু করলো। আমার কোনো ভুলই ছিল না। কান্না করছো কেন? প্লিজ মাফ করে দাও আমাকে। তুমি মাফ না করলে কিন্তু আমি কান্না করেই যাব। এভাবে কান্না করো না তো, আমার খারাপ লাগে তুমি কাঁদলে। আগে বলো মাফ করেছো? হ্যাঁ। তুমি ওই মেয়ের সাথে আর কথা বলবা না তো? ও তো শুধু বন্ধু। না, আমার ভালো লাগে না একদমই ওই মেয়েকে। তোমার দিকে টপ টপ করে তাকিয়ে থাকে শুধু। তোমারও জলে তাহলে? হ্যাঁ। তাহলে কালকে থেকে আমরা কলেজে যাব না, ঠিক আছে? বাসায় কি বলবা? তুমি ম্যানেজ করবা,
হালকা জাদুটনা করলেই হবে। আচ্ছা, চলো না একটু ঘুরে আসি দুজনে। কিন্তু রিদি, ও একটু অসুস্থ আছে, আপাতত 3-4 দিনও কোথাও বের হবে না। ওকে চলো, নিচে আসলাম আমি। যারাও নিচে আসলো। আন্টি, রিদি তো বের হতে পারবে না আমার সাথে। আমার একটু লাইব্রেরিতে যাওয়া দরকার ছিল, আপনি কি যাবেন না আমার সাথে? না মা, আমার তো কাজ আছে অনেক। ওই ঋতু বাবা, তুই যা না একটু ওর সাথে। কিন্তু কোনো কিন্তু নয়, যা। ওকে আম্মু। দাঁড়াও, আমি রিদির বোরখাটা পরে আসছি। যাও। যারাকে নিয়ে বের হলাম ঘুরতে। অনেকক্ষণ ঘুরলাম, হাতে হাত রেখে। ঘোরার মজাটাই আলাদা। যাই হোক, রাতে বাসায় ফিরলাম। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। ঋতু, আজকে আমরা 3জনই বের হব, বুঝছস? কোথায় যাবি? আজকে আমরা একটু লেকের পাড়ে ঘুরতে যাব। আচ্ছা, রেডি হ, যা। হচ্ছি, তুই বসে বসে নে, বড় পিঠা খা। যারা আর রিদিকে নিয়ে বিকালে বের হলাম। লেকের পাড় দিয়ে হাঁটতেছি। আজকে ভাবলাম রিদিকে বলে দিব যারার কথা। আমি আর লুকাতে পারছি না ওর কাছে। যেই ভাবলাম বলবো। হৃদয়, আমার না আইসক্রিম খেতে মন যাচ্ছে, একটু কিনে আনবে? ঋতু, আমারও না খেতে মন চাচ্ছে, 2টা নিয়ে আয় ভাই। ওকে ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি আসিস ভাই। 3টা আইসক্রিম কিনে ওদের কাছে আসলাম, কিন্তু কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা কি? দুজনে গেল কোথায়? মনে হয় আশেপাশে আছে। পুরো লেকের পার খুঁজে দেখলাম, কিন্তু পেলাম না। ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। দেখে শান্তা আমার পাশে এসে বসলো। কি খুঁজে পাচ্ছ না তোমার বোন আর জলপুরিকে? মানে তুমি এসব জানলে কোথা থেকে? আর কোথায় ওরা? আমি কি এভাবে জানলাম সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো ও এখন কোথায় আছে। মানে? শুধু মানে মানে করছো, বুঝতে কি পারছো না? ওরা কোথায় আর তুমি বা কে? ওরা আমার মায়াজালের বন্দি এখন, আর আমাকে হয়তো ওই রূপে চিনবে না। বলে শান্তা রূপ পাল্টালো। তুমি? হ্যাঁ, সেদিন তোমাকে নিয়ে যেতে দেইনি এই জলপরীরা, আর আজকে এই জলপরীরা তোমাকে আমার থেকে আলাদা করছে। আমি সেটাও হতে দিতে পারি না। দেখো, তোমাকে আমি ভালোবাসি না। তুমি আমাকে মায়ায় ফেলেছিলে। তোমার উপরে কখনো আমার ফিলিংসই ছিল না। আমি কিছুই শুনতে চাই না। আমি এই পর্যন্ত যা চেয়েছি সবই পেয়েছি। আমি তোমাকে চেয়েছি, তোমাকে না পেলে কাউকেই পেতে দিব না। প্লিজ ওদেরকে তুমি ফেরত দাও। দিব, কিন্তু তোমাকে চিরদিনের জন্য এই জলপুরিটাকে ভুলে যেতে হবে। তোমার মনে ওর জন্য যত ভালোবাসা সব মুছে ফেলতে হবে। আমি সেটা কখনোই পারবো না। তাহলে ওদের কথাও ভুলে যাও। আমি তোমাকে না পেলে ওকেও পেতে দিব না। আমার বোনটা তো আমাকে ফেরত দাও। সে তো একজন মানুষ, তোমাদের ওইখানে সে থাকতে পারবে না। আমি বেশি কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, আমি ওদেরকে আমাদের দাসী বানিয়ে রাখবো। শুনো প্লিজ। আর কিছু বলতে দিল না আমাকে। সে অদৃশ্য হয়ে গেল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎই মনে পড়লো, জলপরীর সেনাপতি তো আমাকে একটা ছোট্ট ফোন দিয়েছে। সেটা পকেটে আছে। সেটা দিয়ে সেনাপতিকে ফোন দিলাম। আমি একটা বেঞ্চে বসে আছি, সেনাপতিও চলে আসতে। পানি থেকে উঠে সাধারণ মানুষের মতোই আমার পাশে এসে বসলো। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। সব বললাম সেনাপতিকে। আমি এই ভয়েই ছিলাম, তাই রানী আম্মাকে আপনাদের এখানে পাঠাতে মানা করেছিলাম, কিন্তু তিনি আপনাদের আসতে অনুমতি দিয়ে দিল। আপনিই তো আসতে চাইলেন। দেখেন, আপনাকে এর জন্যই মানা করা হয়েছিল। আপনি না আসলে আপনার পরিবারও ঠিক থাকতো, আবার আমাদের রাজকুমারীও ঠিক থাকতো। আমি যাব আকাশপুরীতে। আমি ওদেরকে নিয়ে আসব। পাগল হয়েছেন নাকি? আপনি জলপুরীর রাজা হবেন। আপনি একবার আকাশপুরীতে গেলে আপনাকে কখনোই আসতে দেওয়া হবে না। আসতে চাইলেও আপনার জীবন নিয়ে নিবে ওরা। আপনাকে পুরো বন্দি অবস্থায় রাখবে ওরা। তাছাড়া তো ওদের উড়ার আর কোনো উপায় নেই। আছে, আপনি আমার সাথে চলুন। আপনাকে প্রস্তুত করতে হবে। কোথায় যাব? রানী আম্মার সাথে কথা হয়ে গেছে, তিনি আপনাকে তাড়াতাড়ি জলপুরীতে নিয়ে যেতে বলেছেন। চলুন। সেনাপতির সাথে চলে আসলাম আবার জলের রাজ্যে। সোজা রানীর কাছে চলে আসলাম। ওরা জলপুরীর রাজকন্যা এবং জলপুরীর হবু রানীকে অপহরণ করে অনেক বড় অন্যায় করেছে। আমাদের ওদের সাথে যুদ্ধ করা উচিত।
দুঃখিত রানী আম্মা, কিন্তু ওদের সাথে যুদ্ধ করে আমরা আজ পর্যন্ত পেরে উঠতে পারিনি। আমার মনে হয় না এখনো পারবো। আমাদের সেনা তো আগের থেকে শক্তিশালী হয়েছে। যুদ্ধ ছাড়া আমরা রাজকন্যাকে ফিরিয়ে আনতে পারবো না। হ্যাঁ, মহামন্ত্রী ঠিকই বলেছেন। হ্যাঁ, এটা মানছি আমাদের সেনা আগের থেকে অনেক শক্তিশালী, কিন্তু তাদের সেনাও তো আমাদের থেকে অনেক শক্তিশালী। এটা মানবদের সাথে আমাদের যুদ্ধ হবে না, এটা হবে আকাশপুরীদের সাথে। আমি কি বলি রানী আম্মা, আমাকে 15 দিনের সময় দিন, আমি রাজাকে প্রস্তুত করি। এত কম সময়ে সেটা কিভাবে সম্ভব? আর সে একজন মানব সন্তান। মহামন্ত্রী, আমাদের রাজা হারকিউমাসও মানব সন্তানই ছিলেন। তার কাছে মনে হয় ত্রিশূল ছিল, কিন্তু আমাদের এই রাজার কাছে সেটা নেই। তার ভবিষ্যৎবাণী তো ঠিকই জানেন, তাই না? তার মতে একজন মানব সন্তানই যেই জলপুরীর রাজা হবেন, আর সেই রাজাই তার ত্রিশূলটি পাবেন। আমাদের রাজা হিরোরাজ মানব সন্তানকে রাজা বানানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমাদের সেটা মনে রাখতে হবে। যেভাবেই হোক আমাদের রাজা আমরা পেয়ে গেছি। সেনাপতি, আপনি ওনাকে প্রস্তুত করেন আর খুব শীঘ্রই অভিষেকের ব্যবস্থা করেন। মহামন্ত্রী। রানিয়াম্মা কান্না করতে করতে চলে গেলেন। সেনাপতি আমাকে নিয়ে আসলেন, তার সাথে আমাকে প্রশিক্ষণ দিতে লাগলেন। আমাদের রানী আম্মা রাজকুমারীকে অনেক ভালোবাসেন, কখনো নিজের চোখের আড়ালে থাকতে দিতেন না। কিন্তু কিছুদিন যাবৎ সে আপনার সাথে ছিল, প্রতিদিনই কান্না করেছেন। ও, আমাদের একটা রাজকুমার ছিল, কিন্তু কি? কিন্তু তার ভালোবাসা হয়ে যায় একটা আকাশপরীর সাথে। একজন আকাশপরী তো আর এই জলের মধ্যে থাকতে পারবে না, আর আমাদের রাজকুমারও তাদের ওখানে গিয়ে থাকতে পারবে না। তাই তারা চলে গিয়েছিল মানবদের কাছে। আপনাদের দেশেই তারা সুন্দর জীবন যাপন কাটাতে ছিল। তাদের একটা মেয়েও হয়েছিল। আমাদের রাজা আর রানী মেনেও নিয়েছিল, কিন্তু আকাশপুরীর রাজা মানতে পারে না এই ব্যাপারটা, কারণ পরীটা ছিল বড় রাজকন্যা। তাহলে কি হয়েছিল? রাজা অনেকবার বলেছিল পরীটাকে রাজকুমার ছেড়ে ফিরে যেতে, কিন্তু সে ফিরে যায়নি। তাই রাজা লোক পাঠিয়ে রাজকুমার আর তার মেয়েকে হত্যা করে আকাশপুরীর রাজকন্যাকে নিয়ে চলে যায়। তখন আপনারা কিছু করেননি? আমাদের অনেক আগের শত্রুতা, কিন্তু একটা মীমাংসা হয়েছিল। আমাদের মাঝে যদি আমাদের কেউ ওদের কাউকে নিয়ে চলে আসে জোর করে, তাহলেই শুধু যুদ্ধ হবে। এখানে যেহেতু দুজনেই পালিয়েছে, সেই অনুযায়ী দুজনকে ছেড়ে দেওয়ার কথা ছিল, যেটা আমাদের রাজা করেছিল, কিন্তু তাদের রাজার সহ্য হয়নি। আপনারা যুদ্ধ করতেন? আমরা তাদের সাথে কখনো যুদ্ধ করে পেরে উঠতে পারিনি। আমরা যদি তাদের সাথে যুদ্ধ করি তাহলে অনেক নিরীহ মানুষের জীবন যায়। তাই আমরা যুদ্ধে যাই না তাদের সাথে আর। এখন তো যেতে পারবেন যুদ্ধে, তাই না? যুদ্ধ তো তাদের সাথে আমরা করবই। তাদের আকাশপুরীতে গিয়ে আমরা তাদেরকে মারবো, তাদেরকে দেখাবো আমরা জলে থাকি বলেই তাদের থেকেও কম না। আপনি কান্না করছেন? ওরা আমার ছোট্ট ছেলেটাকে মেরে ফেলেছিল। কি ভুল ছিল ওর? কিছুই ছিল না, শুধু শুধুই ওকে উঁচু থেকে ফেলে দিয়েছিল। আপনি কাঁদবেন না, আপনার প্রতিশোধ আপনি খুব তাড়াতাড়ি পাবেন। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। আমি তো চিন্তায় আছি। আমার বাবা আর আম্মু আমাদের নিয়ে কতই না চিন্তা করছে। তাদেরকে না বলেই যে আমরা নিখোঁজ হয়ে গেছি, অনেক চিন্তা হচ্ছে তাদের জন্য। যদি শান্তা ওদের কিছু করে ফেলে সেই ভয়ও করছে, কিন্তু কিছুই তো আর করার নাই। আজকে আমার অভিষেক হলো। অবাক করা বিষয় হলো সব। আমাকে কি সব আশ্চর্যকর পানীয় খাওয়ানো হলো। সেনাপতি বলছে এসব খেলে নাকি শক্তি বাড়ে। অবশেষে রাজার উপাধি পেয়ে গেলাম। আমাকে সিংহাসনে বসানো হলো। আমি বসে আছি আর মন্ত্রী আমাকে উপদেশ বাণী শোনাচ্ছে। আমি চুপচাপ বসে আছি। সব কার্যক্রম শেষে আমাদের বের হতে হবে হুজুর। কিন্তু কোথায়? মাটির নিচের দুনিয়ায়। সেটা আবার কোথায়? সেটা মাটির নিচে। মানে আন্ডারওয়ার্ল্ড? এটাও তো কাল্পনিক বিষয়। অনেক কিছুই আছে যেগুলো কাল্পনিক মনে হয়, কিন্তু কাল্পনিক হয় না। সেটার প্রমাণ তো আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, আমাদের সামনে সব ভয়ানক জিনিস অপেক্ষা করবে, যেগুলো আমাদের পার করতে হবে। আমি একজন মানব সন্তান হয়ে কিভাবে এসব করব? আপনি ভুলে যাচ্ছেন
আপনি এখন একজন রাজা, জলপুরীর রাজা আপনি। এই পানি আপনার অধীনে এখন, শুধু আপনাকে একে অধীনস্থ করা শিখতে হবে, তাতেই হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে চলেন, যাওয়া যাক। চলেন। মাছের মতো জাহাজটা নিয়ে আমরা চলে আসলাম একটা জায়গায়। এখানে মাটির নিচে অনেক বড় গর্ত দেখে মনে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে ঢোকার রাস্তা এটা। তো অপেক্ষা করছেন কেন? চলুন যাওয়া যাক। যাব, কিন্তু এখানে রাজ দরবারের কাউকে ঢুকতে দিবে না। আমাদেরকে গুপ্তচর হয়ে যেতে হবে। কেন? কারণ মাটির নিচের দুনিয়ায় সবসময় চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি হয়ে থাকে। পৃথিবীর মাঝে সবচেয়ে নিকৃষ্ট জায়গা এইখানে, যেখানে কোনো রাজা কিংবা রাজ পরিবারের কেউ প্রবেশ করতে পারবে না। বুঝলাম, কিন্তু সেখানে থাকে কারা? সেখানে সবাই থাকতে পারবে, মানুষ, জিন, পরী, অদ্ভুত প্রাণী সবাই দেখতে পারবেন সেখানে। তাহলে এখন কি করতে হবে? আপনি ভয় পাবেন না, আমি আমাদের সাথে জামা কাপড় নিয়ে আসছি। আর এই জাহাজটাও আমাদের রাজ দরবারের না, আমাদেরকে ঢুকতে দিবে। শুধু আপনি রাজ পোশাকটা বাইরে ফেলে দিন। চলুন তাহলে। আমরা সেই গর্তের মাঝে দিয়ে ঢুকে পড়লাম। এখান দিয়ে ভিতরে যেতে হবে ভাবলাম, পৌঁছে গেছি, কিন্তু না, আমরা নিচে নেমে চলে আসলাম বড় দরজার সামনে। আন্ডারওয়ার্ল্ডে ঢোকার জন্য 3টা রাস্তা। সেনাপতি বলল একটা হলো সাহারা মরুভূমির মধ্যে, যেখানে দিয়ে আকাশপুরীর লোকজন যাওয়া আসা করে। আর একটা হলো সুইজারল্যান্ডের একটা কবরস্থানে, যেখানে থেকে মানুষ যাওয়া আসা করে। আর একটা এখানে, যেটা দিয়ে জলের মানুষ যাওয়া আসা করে। যাক, আমরা ঢুকে গেলাম শেষ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডে। এমন পরিবেশ দেখে নিজে মুগ্ধ হচ্ছি। এমন জায়গায় সবাই কিভাবে আছে সেটাই ভাবছি। এখানে মানুষ কিভাবে থাকে? অক্সিজেন পায় কোথা থেকে? এখানে ওপর থেকে অক্সিজেন সরবরাহ করা হয়। ওয়াও, সে একটা জায়গা, আমার খুব সুন্দর লেগেছে। আপনি জায়গা পরে দেখবেন। মহান ত্রিশূলটা আপনার কাছে থাকলে এসবের রাজা আপনিই হবেন। সব রাজারা আপনার কদমে মাথা রাখবে। আমি তো সেসব চাই না, আমি তো শুধু আমার পরিবার নিয়ে থাকতে চাই। পরিস্থিতি সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা দিয়ে দেয়। চলুন আমাদের গন্তব্যে যাওয়া যাক। সেনাপতির সাথে যেতে লাগলাম। আশেপাশে সবকিছু দেখে অবাক হচ্ছি। পানির নিচ দিয়ে আসলাম, কিন্তু এখানে আমাদের উপরের মতোই আবহাওয়া। হাঁটতে লাগলাম, কিন্তু কতক্ষণ হাঁটা যায়? আশেপাশে সব চোর বাটপার মনে হচ্ছে। এক একটাকে দেখলেই ভয় করে। সাইজ কি এক একটার! সেনাপতি, আমরা আর কতক্ষণ হাঁটবো এভাবে? হুজুর, মাফ করবেন, কিন্তু আমাদের এখান থেকে আমাদের রাজা হারকিউমাসের বানানো ম্যাপটা চুরি করে নিতে হবে। চুরি? হ্যাঁ, আর হুজুর, আমাকে অনিল বলে রাখবেন। এখানে সেনাপতি বললে হয়তো সবাই সন্দেহ করবে। ঠিক আছে, কিন্তু আমরা কোথায় পাবো সেই নকশাটি? সেটা এখানে রাজ দরবারে সেনা কক্ষে রয়েছে। সেনাকক্ষ? সেখান থেকে কিভাবে আমরা সেটা চুরি করব? এসেছি যখন, তখন তো কিছু করতেই হবে। চলুন রাজ দরবার থেকে ঘুরে আসা যাক। আমি আর সেনাপতি দুজনে রাজপ্রাসাদের দিকে হাঁটতে লাগলাম। এত সুন্দর গাড়ি আশেপাশে, আর আমি এখন একজন রাজা হয়ে হাঁটতেছি। ব্যাপারটা খারাপ লাগছে, তবু এমন সুন্দর জায়গায় হাঁটতে পেরে মন খুশিতে ভরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের কাছে চলে আসলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখেছেন অনিল, আমাদের রাজপ্রাসাদ থেকে কত সুন্দর এখানের রাজপ্রাসাদ। তাহলে ভাবেন এখানের রাজকুমারী কত সুন্দর হবে। আসতে বলেন হুজুর। কেন? এখানে রাজকুমারীর কথা মুখে আনলেই দান নিয়ে নেওয়া হয়। কি বলেন? এই আন্ডারওয়ার্ল্ড রাজা কি জাতি? এই রাজ্যের রাজার পূর্বপুরুষ, তারা সবাই আকাশপুরীর অধিবাসী ছিল। তারাই প্রথম এই জায়গার সন্ধান পান। তারা সবার জন্যই এই জায়গাটা উন্মুক্ত করে দিয়েছেন। এখানে মানুষ, জিন, পরী সবাই আসতে পারবে। ও হ্যাঁ, এখানের প্রথম রাজাটা ছিল একজন আকাশপুরীর জিন। সে আমাদের জলপুরীর পাশের রাজ্যের একজন রাজকন্যাকে নিয়ে এখানে পালিয়ে আসেন। এই জায়গাটা সৃষ্টি করেছিলেন আমাদের রাজা হারকিউমাস। এটা ছিল তার সাধনা করার জায়গা। আমরা শ্রদ্ধা করি, কখনোই এই জায়গায় আসি নাই, কিন্তু সেই সময়ের পর থেকে সেই জিনটা এই জায়গাটায় নিজের রাজ্য হিসাবে ঘোষণা করে দেয়। তখন আপনারা যুদ্ধ ঘোষণা করেননি? ভেবেছিলাম তারা একা কি করে রাজ্য বানাবে এটাকে, কিন্তু আস্তে আস্তে যে সবার জন্য জায়গাটা খুলে দিবে সেটা কে জানতো। আমাদের রাজ্যের সব চোর বাটপাররা
আকাশপুরীর সব চোর বাটপাররা, তারপর আপনাদের মতো মানুষ যারা চোর বাটপার সবকিছুতে ভরে গেল এই নিচের দুনিয়াটা, আর তাদের সেনাও হয়ে গেল। তাহলে তারা এখন অনেক শক্তিশালী? হ্যাঁ, তাদের কাছে 3 শক্তিই আছে। আপনাদের সব পারমাণবিক অস্ত্র এখানে রয়েছে, এটাকে আধুনিকতার ছোঁয়া দিয়েছে এখানের বিজ্ঞানীরা। এখন সেটা শুধু আপনাদের দেশ নয়, চীন পরিদের দেশও ধ্বংস করা যাবে। তাহলে তারা কি যুদ্ধ করে না? এখানের রাজা কোনোদিনই কারো পক্ষে থাকে না, আর থাকবেও না। তাদের সব আধুনিক অস্ত্র তারা নিজেদের নিরাপত্তার জন্য বানিয়ে রেখেছেন। তারা কখনো নিজের থেকে যুদ্ধ করবে না। যদি কেউ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবেই তারা যুদ্ধ করেন। তাহলে যাদের কথা ভাবিনি কখনো, তারাই সবশেষে শক্তিশালী সৈন্য? হ্যাঁ, সেটা বলা যায়। কিন্তু এই রাজ্য এমন ভাবে তো সাজানো থাকে না, মনে হয় কোনো উৎসব হবে। হ্যাঁ, শুনে নেওয়া যায়। হুজুর, কাউকে জিজ্ঞাসা করিয়েন না। আমি সেনাপতির কথা শুনলাম না, দেখলাম একটা ঘোমটা পরা মেয়ের মতো লাগলো, হয়তো কোনো পরী হবে। সে যাই হোক, আমি ডাক দিলাম। এই যে শুনছেন, আমি ঘোমটা পরা মেয়েটাকে ডাক দিলাম। সে আমার ডাক শুনে ঘোমটাটা ভালো করে ঢেকে উত্তর দিল, কিছু বলবেন? এই রাজপ্রাসাদ এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? আপনি কি এখানে নতুন? না, আমরা নতুন না। 2 মাস আগেই এসেছিলাম একটা ব্যবসার জন্য এখানে, আবারও আসতে হলো। এসেই দেখছি সুন্দর করে সাজানো হচ্ছে। ও, রাজকুমারী নীলানিধির বিয়ে ঠিক হয়েছে, তার বিয়ের বরখোজের অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে। অনিল আমার কানে আস্তে আস্তে বলল, তাহলে তো এখান থেকে নকশাটা নিয়ে বের হওয়া অনেক কষ্ট হয়ে যাবে জনাব। আপনাদের দেখে তো মনে হচ্ছে না আপনারা ব্যবসা করতে আসছেন। আমাদের দেখে মনে হয় না, কিন্তু আমরা আসলেই একটা সওদা করতে আসছি। আমার সামনে মিথ্যা বলে লাভ হবে না। আমি একজন জাদুকরেনি, আপনি তো একজন জলমানব। আর আপনি আপনি তো একজন মনুষ্য। আর আপনার এখানে কোন কার্য হাসিল করতে এসেছেন সেটা আমি বুঝতে পারছি। দেখুন, আমি কি রাজা মশাইকে বলে দেব আপনাদের কথা? তারপর সে আপনাদের নিয়ে নিবে। না, একদম সেটা করবেন না। আপনি যা চাবেন আপনাকে সেটাই দেওয়া হবে। আমার সন্দেহ হয়েছিল আপনারা হয়তো গুপ্তচর। আমি তো শুধু তীর ছড়লাম, কিন্তু দুটো নিশানায় যে লেগে যাবে সেটা ভাবিনি। মানে? হুজুর, সে আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছে। হ্যাঁ, আপনি বুঝছেন। তো এখানে কি করতে আসছেন বলবেন? আপনি তো বললেন আপনি জাদুঘর, তাহলে এখন জিজ্ঞাসা করছেন কেন? হুজুর, সে আমাদের বাজিয়ে দেখছে, আর আমরা তার কোথায় বেজে গেছি। এখন সে কি চায় সেটা করতে হবে, না হলে এখান থেকে আমাদের বের হওয়া কষ্ট হয়ে যাবে। আমরা এখানে সেনাকক্ষ থেকে একটা নকশা চুরি করতে আসছি। সেনাকক্ষ থেকে নকশা চুরি করা আপনাদের মতো চতুরদের কাজ না। চলে যান এখান থেকে। সেটা আমাদের যে কোনো হারেই নিয়ে যেতে হবে। সেটা নিয়ে আপনারা কোথায় যাবেন? সেই নকশা আমাদের যেখানে যেতে বলে সেখানে। মনে হচ্ছে ট্রেজার হ্যান্ড। ঠিক আছে, আমি আপনাদের ওই নকশাটা এনে দেব। বিনিময়ে আমাকে কি দিবেন? আপনি চাইলে আপনাকে আমি 1 তলি স্বর্ণমুদ্রা দিব এই কাজের বিনিময়ে। না, সেটা হবে না। তাহলে বলেন কি লাগবে আপনার? আমাকে এই রাজ্য থেকে নিরাপদে বের করে নিয়ে যাবেন, এবং আপনাদের সাথে আমাকে সেই গুপ্তধনের ভাগ দিতে হবে। ওকে, ঠিক আছে। আমি সেনাপতির দিকে তাকালাম, তাকিয়ে হেসে দিলাম। মেয়েটা ভাবছে আমরা মনে হয় গুপ্তধন খুঁজছি। তাহলে আপনাদের মধ্যে একজন আসুন আমার সাথে, আর একজন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করুন। হুজুর, আপনি থাকেন, আমি যাচ্ছি, ভেতরে বিপদ হতে পারে। ঠিক আছে। আমি দাঁড়িয়েছিলাম, আর মেয়েটা আর সেনাপতি ভিতর ঢুকলো। আমার তো মেয়েটার উপরে সন্দেহ ছিল, আবার সেনাপতিকে নিয়ে বন্দি না করে রাখে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারার চেষ্টা করছি, কিন্তু কোনো মাছি নেই। কি আর করার। অনেকক্ষণ পর মেয়েটা আর সেনাপতি আসলো। হুজুর, তাড়াতাড়ি চলেন, আমাদের কাজ হয়ে গেছে। পেয়ে গেছেন? এখন আমাদের কোথায় যেতে হবে? নকশা লক করা। আমাদের প্রথম এখান থেকে বের হতে হবে, তারপর লকটা খুলতে হবে। তাড়াতাড়ি চলুন এখান থেকে। আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ধরা পড়লে আপনাদের দুজনেরই যাবে। হুজুর, চলুন।
গেটের এত নিরাপত্তা বাদ দিয়ে কিভাবে আমরা যাব? আমাদের মনুষ্যদের আসার রাস্তা দিয়ে যেতে হবে। সেখানে সব সৈন্য প্রাসাদে আছে, আর আমার এক বন্ধু আছে সেখানে, যে আমাদের এখান থেকে বের হতে সাহায্য করবে। তাহলে অনিল আর আপনি? আপনি আমাকে নীলা বলতে পারেন। তাহলে নীলা আর অনিল, চলুন যাওয়া যাক। সেনাপতি আর নীলাকে নিয়ে আমরা চলে আসলাম গেটের কাছে। আসলে তেমন কোনো গার্ড নেই এখানে। নীলার বন্ধু আমাদের কোনো পরীক্ষা ছাড়াই বের করে দিল। আমরা বের হলাম কবরস্থানের ভিতরে দিয়ে। ভাগ্য ভালো কেউ দেখেনি, দেখলে হয়তো ভয়ে মরে যেত। কবরস্থান থেকে জীবন্ত ভূত বের হওয়া, এটা তো আর স্বাভাবিক না। আচ্ছা অনিল, আমি পানিতে থাকলে তো বুঝতে পারি না আমি পানিতে আছি। পানির ব্যাপার বাদ দিলাম, এখন তো এখানে বরফ পড়ছে, কিন্তু আমি ঠান্ডা অনুভব করছি না কেন? হুজুর, আপনাকে কালকে যে পানীয় খাওয়ানো হয়েছে সেসবের জন্য আপনিও আমাদের মতো হয়ে যাচ্ছেন। আপনার অনুভূতি শক্তি আমাদের মতোই হয়ে যাবে, কিন্তু আপনি মানুষই থাকবেন। ও, সেটা তো ভালো খবর। আমাদের পরিচয় এই মেয়ের কাছে গোপন রাখতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। হ্যাঁ হুজুর। আর আমাকে হুজুর বলা বাদ দিন তো। এখন আমরা দুজনেই বন্ধু, একে অপরের নাম ধরে ডাক দিব। আমাকে হৃদয় বলবেন। আপনার যা আজ্ঞা। আপনি কি সত্যি আমাদের সাথে যাবেন? হ্যাঁ, আর আমাকে না দিয়ে গেলে আপনাদের কথা আমি ওইখানে কি বলে দেব, তারপর দেখবেন কি হয়। না থাক, আপনি চলেন আমাদের সাথে। তো অনিল, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা সুইজারল্যান্ডের একটা পুরাতন জাদুঘরে যাব। সেখানেই আমরা এই নকশার চাবি পাবো। সেখান থেকেই আমাদের এই লকটা খুলতে হবে। ওকে, তাহলে চলুন যাওয়া যাক। কিন্তু তার আগে আমাদের কিছু অস্ত্রের প্রয়োজন হবে। আপনারা হয়তো জানেন না, যদি আপনারা দানবদের রাজ্যে ঢুকতে চান তাহলে কিছু অস্ত্রের তো প্রয়োজন হবেই। মানে দানবদের রাজ্যে কেন যাবো আমরা? ঠিকই বলেছেন। আসলে আবার এটা বলেন না এখন আরেকটা রাজ্যে ঢুকতে হবে। হ্যাঁ, এই ধরনের লক শুধু একজনই বানায়, আর সে হলো জনিক দে। সে একজন দানব, তার কাছে ছাড়া এই লক খোলা কোনো পক্ষেই সম্ভব না। আপনি এসব জানেন কিভাবে? কারণ আমার আম্মাও আমার জন্য এমন একটি লক বানিয়ে নিয়ে আসছিলেন সেই জনকদের কাছ থেকে। ও, কিন্তু অনিল, আমরা এখন অস্ত্র পাবো কোথায়? আগে জানলে তো আন্ডারওয়ার্ল্ড থেকে নিয়ে আসতে পারতাম। আমার সাথে চলুন, অস্ত্রের ব্যবস্থা আমি করে দেব, শুধু কিছু খরচ পড়বে। ওকে, চলেন। আমরা হাঁটতে লাগলাম বরফের মাঝ দিয়ে। রাত হয়ে গেছে, আমাদের তো রাতটা কাটাতে হবে আজ। হ্যাঁ, সেটার জন্যই তো যাচ্ছি। এখানে কি আপনার পরিচিত বাসা আছে? পরিচিত না, আমার নিজেরই বাসা আছে। আমি অর্ধেক পরী অর্ধেক মানুষ। আমার আম্মা ছিলেন পরী, আর আমার বাবা ছিলেন একজন মানুষ। ও, তাহলে তাড়াতাড়ি চলুন। আমাদের এই অদ্ভুত পোশাকে দেখলে লোকজন পাগল বলবে আমাদের। নীলার বাসায় চলে আসলাম। আমাদেরকে জামা দিল ওর বাবার দুইটা, পরে নিলাম দুজন। নীলাকে এখন ভালো করে দেখলাম। লাল চোখ, গোলাপি ঠোঁট, হালকা লাল চুল, লাল একটা জামা পরেছে, একদম পরীর মতো মনে হচ্ছিল। আমি হা করেই তাকিয়ে রইলাম। এত সুন্দর হবে ভাবতেও পারিনি আমি। এত একটা রাজকুমারীর চেয়েও অনেক সুন্দর। হা করে তাকিয়েছিলাম, আর সেনাপতি আমাকে ধাক্কা দিল। পরেও তাকানো যাবে? আপনারা একটু বসুন, আমি খাবার অর্ডার দিয়েছি, সেটা এখনই চলে আসবে, তারপর খেয়ে ঘুমাবেন। আপনি তো পরীর মেয়ে, আপনারও ক্ষুধা লাগে? লাগবে না কেন, আমার মাঝে মানুষেরই রক্ত। আমিও মানুষ, শুধু পার্থক্য আমার মানুষের থেকে আলাদা। ও, আপনাকে আগে দেখতে পারিনি। আপনি আসলে অনেক সুন্দর। অনেক না, আমার দেখা সবচেয়ে সুন্দরী। সেটা সবাই বলে। আসলেই। বাদ দিন তো। আচ্ছা, তো আপনার এই গুপ্তধনের ব্যাপারে কিভাবে জানলেন, যেটা নকশা নিচের দুনিয়ার রাজ্য ছিল? আমি কাশি দিলাম ওর কথা শুনে। আসলে আমার দাদা আমাকে এই গুপ্তধনের গল্প বলতো। আমার দাদা অনেক চেষ্টা করেছিল এই গুপ্তধনটা পাওয়ার জন্য, সে পারে নাই। আমি আর আমার মানব বন্ধু চলে আসছি গুপ্তধনের জন্য। ভালোই করেছেন। এখন আমরা তিনজন, এখন তো পেয়েই যাব আমরা। পেলেই ভালো। মনে হয় আমার অর্ডার চলে আসছে। একজন পিৎজা বয় আসলো পিৎজা দিতে। পিৎজা খেয়ে আমি আর অনিল এক রুমে চলে আসলাম। আমি যেভাবে নীলার দিকে তাকিয়ে থাকি, নীলাও আমার দিকে সেভাবেই তাকিয়ে থাকে।
আমি তো ক্ষণিকের ক্রাশ খেয়েছি ওর উপরে, ও মনে হয় আমার উপরেও ক্ষণিকের ক্রাশ খেয়েছে। হুজুর, আমার এই মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। ওর দ্বারাই তো এত সুবিধা পেলাম সেনাপতি, আরো সাহায্য করবে আমাদের সামনে। তবে কেমন যেন আমার একটু ঘোলাটে লাগছে। আপনি চিন্তা করবেন না, খারাপ কিছু হবে না। আজকে একটা ক্লান্তভর দিন গেল, আপনি রেস্ট নিন। হ্যাঁ হুজুর, আপনার বিশ্রামের দরকার, আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি ঘুমান আমার পাশে। সেটা কি করে হয় হুজুর? আমি এখন আপনার রাজা নই, আমি আপনার বন্ধু। আমার পাশে এসে ঘুমান। ঠিক আছে। রাত কেটে গেল সুন্দর একটা ঘুমে, কিন্তু মনে যে নতুন রং খেলতে শুরু করেছে। যাই হোক, মানব মন তো, এই মন নিয়ে কোনো ভরসাই নাই। আমাকে যে করে হোক হৃদি আর যারাকে মুক্ত করে আনতে হবে। এখানে অন্য কোনো চিন্তা মাথায় আনা যাবে না। সকালে উঠলাম সেনাপতির ডাকে। হুজুর, তাড়াতাড়ি উঠুন। কি হয়েছিল সেনাপতি? আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। আজকেই দানবদের দুনিয়ায় ঢোকার শেষ রাত। আজকে না ঢুকলে আমাদের আবার অপেক্ষা করতে হবে পরের অমাবস্যার জন্য। চলুন। দুজনে রুম থেকে বের হলাম। তাহলে আপনারা উঠেই গেছেন? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, আমাকে আপনাদের গুপ্তধনের ভাগ দিলেই হবে। হ্যাঁ, আপনি আপনার ভাগ পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। হ্যাঁ চলুন। আমরা তিনজন বের হব, এমন সময় নীলা আমাদের আটকালো। রাজা সেনা এখানে চলে আসছে। মানে, তারা কি বুঝে গেছে আমরা তাদের সেনাকক্ষ থেকে নকশা চুরি করেছি? আমারও তো তাই মনে হচ্ছে। এখান থেকে পালাতে হবে, তাদের হাতে পড়লে হয়তো রক্ষা পাবো না। আমাদের ভয়ের কি আছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করি। আপনি কি পাগল হয়ে গেছেন? একজন মানব হয়ে নিচের দুনিয়ার আধুনিক অস্ত্রওয়ালা মানুষের সাথে লড়াই করতে যাচ্ছেন? আপনি বোঝান ওকে। অনিলকে বলল নীলা। হ্যাঁ হুজুর, এখন লড়াই করাটা ঠিক হবে। বরং তারা আমাদের চেহারা দেখলে আমাদের পরিচয় বের করে ফেলবে, পরে বেশি সমস্যা হবে। তার চেয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাতে থাকি। চলেন। আমাদের প্রথমে অস্ত্রের প্রয়োজন, সো সেখানেই যাওয়া যাক। চলুন, বাড়ির পিছনের একটা রাস্তা আছে, সেখানে দিয়ে বের হওয়া যাক। চলুন। চলতে থাকলাম নীলার সাথে আমি আর অনিল। মেয়েটাকে যত দেখছি ততই মায়া বাড়ছে ওর উপর। এত মায়াবী একটা মেয়ে একা থাকে কি করে? আপনি একা থাকেন কি করে? অভ্যাস হয়ে গেছে একা থাকতে থাকতে। ভয় করে না? আগে করতো, কিন্তু এখন ভয়টাকে দূর করে দিয়েছে আমার মন থেকে। সংসারের কথা কখনো ভাবেননি? সংসার? আমি তো আমার জীবনটা আগে উপভোগ করতে চাই, পরে না হয় কারো উপভোগের কারণ হব। ও, আপনাকেও দেখলে কারো মনে হবে না আপনি গুপ্তধনের জন্য এসেছেন। কারণ যারা এসব খুঁজে তারা অনেক সাহসী আর খারাপ স্বভাবের হয়, কিন্তু আপনি সম্পূর্ণই বিপরীত। হয়তো। তো এর আগেও কি কোনো গুপ্তধন খুঁজেছেন? না, আগে কখনো না, এটাই আমার প্রথম। বাট অনেক অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয়েছি, যেগুলো আমি কাল্পনিক মনে করতাম। কিছু কিছু জিনিস কাল্পনিক মনে করাই ভালো। হয়তো, কারণ এখন যদি আমাদের মতো মানুষ জানে যে এমন কিছু কাল্পনিক, সবকিছু আসলেই সত্য, তাহলে তো ভয়ে ঘর থেকে বের হবে না। জানলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ব্যাপারটা। হয়তো, কিন্তু আমরা তো মনে হচ্ছে দোকানে আসছি। হ্যাঁ, এখান থেকেই তো আমাদের প্রয়োজনীয় অস্ত্র নেব। দুঃখিত, তবে আমরা কি মানুষের তৈরি বন্দুক দিয়ে দানবের সাথে যুদ্ধ করব? গুলি করলে কি ও মরবে? আগে ভিতরে চলুন তো। ভিতরে ঢুকলাম, একটা বয়স্ক লোক বসেছিল দোকানে। সব ধরনের বন্দুক দেখতে পাচ্ছি। ওয়াও, সামনে থেকে সত্যি সত্যি ড্রিম গানগুলো দেখতে পারবো ভাবিও নাই। একটা হাতে নিলাম। আমাদের এসব লাগবে না। তাহলে বের হতে পেরেছো? হ্যাঁ ডেভিড, এই দুজনেই আমাকে বের করতে সাহায্য করছে। আমার সাথে চলো, তোমাদের নিরাপত্তার জন্য যেসব লাগবে আমি দেখাচ্ছি। চলুন, আপনারা আসুন। ভেতরের রুম দিয়ে নিচে একটা সিঁড়ি গেছে। ডেভিড সেখান দিয়ে নামতে লাগলো, আমরাও নামতে লাগলাম। অনিল, দেখেছেন এখানে তো সব ধরনের নতুন অস্ত্র রয়েছে। হ্যাঁ, আমাদের জলপুরীর অস্ত্র, আর ওইগুলো হচ্ছে আকাশপুরী। আর ওসব তো মনে হচ্ছে নতুন কোনো। এখান থেকে আমাদের মন মতো অস্ত্র নিয়ে নিই। দাঁড়ান, এখান থেকে মন মতো নিলেই হবে না, আপনারা যেটা চালাতে পারবেন শুধু সেটা নিন। অনিল, আপনি তো জনমানব,
আপনাদের অস্ত্র কিভাবে চালাতে হয় সেটা তো ভালো করেই জানেন। আপনি আপনার মন মতো নিয়ে নিন। আমিও তো জলস্র চালাতে পারি। পারলে হবে না, আপনাকে দক্ষ হতে হবে, সেটাই। আপনি আমার সাথে আসুন। অনিল যেসব অস্ত্র নিচ্ছিল সেগুলোই আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এ নীলা পিলা আমাকে নিতে দিল না। না জানি কোন খেলনা হাতে ধরিয়ে দেয়। আমি মানব সন্তান বলে কি আমাকে কম ভাবে এই নীলা? আমিও দেখিয়ে দিব। এই তলোয়ারটা আপনি নিন। তলোয়ার? এটা কোনো সাধারণ তলোয়ার নয়। হ্যাঁ, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধাতু দিয়ে বানানো হয়েছে। যত আঘাত পড়ুক না কেন, এই তলোয়ার আর এই ডালে এই দুটো জিনিস ভাঙবে না। আমি কি শুধু এই তলোয়ার আর এই ডাল নিয়ে ঘুরবো? এত বড় দুইটা জিনিস আমি হাতে নিয়ে কথাটা বললাম। দেখি, আমার কাছে দাও। ডেভিড ডালটা নিয়ে কি যেন করলো, আর সেটা একটা ঘড়ি হয়ে গেল। সেটা আমার হাতে পরিয়ে দিল। আর তলোয়ারটা একটা সুইচে চাপ দিল, সেটা একটা কলম হয়ে গেল। নিন, এখন তো ছোট হয়ে গেছে। ঘড়িটার উপরে আপনার আঙ্গুল চাপ দিন। তাতে কি হবে? যখনই আপনার ডালের প্রয়োজন হবে তখনই আপনি আপনার আঙ্গুল দিয়ে চাপ দিবেন ঘড়িটার উপরে। এটা এরকম বায়োমেট্রিকের মতো, আঙ্গুলের ছাপ পড়লেই ডাল হয়ে যাবে। ওয়াও! কি পছন্দ হয়েছে? কিন্তু যদি সাথে কোনো বন্দুক থাকতো একটা। এটা দেখতে পারো। এপিএস ম্যাগনেটিক গান, এক গুলিতেই ইনস্ট্যান্ট কিল। ওয়াও! ওটা মনে হয় আপনাদের মন মতো হলেও দাম মতো হবে না। এখানে সবচেয়ে দামি অস্ত্র এটা। হ্যাঁ। অনিল, হ্যাঁ বলুন, দাম পরিশোধ করে দিন। কত হয়েছে এসবের? জি, 10,000 স্বর্ণ মুদ্রা। আপনার জলপুরির ব্যাংকে অ্যাকাউন্ট আছে? জি, এসব ব্যবসা করার জন্য খুলতে হয়েছিল। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। জি, ধন্যবাদ। আবার আসবেন। অস্ত্রের দোকান থেকে বের হলাম। আপনারা কি ডাকাতি করতে আসছেন? কেন? 10,000 স্বর্ণ মুদ্রা আপনাদের কাছে কোনো ব্যাপারই হলো না, তাই বললাম। না, আসলে আমার দাদা এই গুপ্তধন থেকে কিছু নিয়ে আসছিল, আর সেটা দিয়েই আমাদের দিন চলেছে। কিন্তু সেটা ফুরিয়ে যাচ্ছে, যার জন্য আমরা যাচ্ছি বেশি করে নিয়ে আসতে। আচ্ছা, আপনারা বন্ধুত্ব হলো কি করে এই মানবের সাথে? আর আপনি উনাকে হুজুর কেন বললেন? আপনার মালিক নাকি উনি? আপনি তো খুব প্রশ্ন করেন। আমার জীবন বাঁচিয়েছিল উনি একদিন, তাই ওনাকে আমি হুজুর বলি। আর সেটার পর থেকেই আমাদের বন্ধুত্ব। একজন জনমানবের জীবন বাঁচানো একজন মানব, হাস্যকর লাগলো। আমি মানুষদের শিকারের জালে আটকা পড়েছিলাম, আর তখন তিনিই আমাকে মুক্ত করেন সেই জাল থেকে। অনেক ভালো মনের মানুষ তো তিনি, কিন্তু তার চোখে খুব ভয়। তাকে কেন নিয়ে আসছেন? আপনি জানেন কত বিপদ সামনে আসবে। সময় হলে সবই দেখতে পারবেন। তার ভিতর মহান যোদ্ধার রক্ত রয়েছে, ওনার কিচ্ছু হবে না। দেখা যাক কি হয়। আমাদের এখান থেকে কোথায় যেতে হবে? আপনারা তো জাদুঘরটাতে যাবেন, সেটা এখান থেকে ভালোই দূরে। আমাদের সেখানে যেতে হলে গাড়ি ব্যবহার করতে হবে। তাহলে অপেক্ষা কেন করছেন? আপনি তো নিশ্চয়ই জানেন গাড়িতে উঠলে ভাড়া দিতে হবে, আর সেটা তো জল ব্যাংকের মাধ্যমেই দিতে পারবেন না। টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নাই। সেটার ব্যবস্থা আমি করে দিব, কিন্তু ভাগ থেকে কিন্তু একটু বেশি আমি পাবো। খুব হিসাবি তো আপনি। হ্যাঁ, একা থাকলে একটু হিসাবি হতেই হয়, না হলে হয় না। ভালো, ঠিক আছে, দেব। চলুন। একটা গাড়ি নিয়ে আমরা পুরাতন জাদুঘরের উদ্দেশ্যে যাচ্ছি। পথে আমাদের উপর আন্ডারওয়ার্ল্ড এর 5 জন সেনা হামলা করে। তাদেরকে কোনো রকমে মেরে আমরা জাদুঘরে পৌঁছে গেলাম। অনেক পুরাতন একটা জাদুঘর, দেখলে ভয় করে। সব জায়গায় জলপরি আর আকাশপরীর ভাস্কর্য। মানুষ জায়গাটাকে কল্পনার রাজ্য বললেও এখানে সবগুলো বিষয় সত্যি। এখানে যেসব গল্প আছে, একটা রাজ্য নিয়েই সবগুলোই সত্য। কিন্তু মানুষেরা সব কল্পনা ভাবে, কাল্পনিক বানিয়ে দিয়েছে সবকিছুতেই। হ্যাঁ, এখানের ব্যাপারে অনেকবার শুনেছি, কিন্তু প্রথমবার আসতে পেরে খুবই ভালো লাগছে। তাহলে দেরি করা উচিত হবে না, আজকেই পূর্ণিমা শেষ হবে, আমাদের চাঁদ ডাকার অপেক্ষা করতে হবে। এখানে কি গার্ডরা থাকে না? ডাকে, বাট রাতে থাকে না, কারণ রাতে অদ্ভুত অদ্ভুত জিনিস হয় এখানে।
সব মূর্তি জীবন্ত হয়ে যায়, তাই তো? না, তাহলে এই আজকেই দেখতে পারবা। মনে হচ্ছে চাঁদ থেকে গেছে, এখনই দরজাটা খুলবে। হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। ভিতরে একপাশে দেওয়াল হতে শব্দ আসলো। আওয়াজ হলো কিসের? এটা দানবের আওয়াজ ছিল। এখন কি করব আমরা? কি করব মানে? এইদিকে আমার কাছে হাত দাও। কেন? দিতে বলছি তাই। নীলা আমার হাত নিয়ে ওর হাতে থাকা ছোট্ট একটা চাকু দিয়ে আমার হাত কেটে দিল। চুপ চুপ করে রক্ত পড়ছে। এটা কি হলো? আমার হাত কাটলেন কেন? অনিল তার কাছে থাকা অস্ত্র তাক করলো নীলার দিকে। তাছাড়া উপায় নেই, কোনো মানবের রক্ত ছাড়া এই দেয়ালটা খুলবে না। তাই বলে আমার রক্ত? বেশি কথা না বলে দেয়ালটায় হাত রাখুন। বেশি দেরি করলে রক্ত বের হয়ে আপনিই মারা যেতে পারেন। অনিল শান্ত হন, কিছুই হয় নাই আমার। আমি দেওয়ালে রক্ত মাখা হাত দেওয়ার সাথে সাথেই দেওয়াল 2 ভাগ হয়ে গেল, একটা রাস্তা হয়ে গেল। নিন হাতটা দিন, এখন আমার কাছে। আবারও কি কাটবেন? না, দিন তো। নিন। নীলা ওর জামার একটা অংশ ছিঁড়ে আমার হাতে বেঁধে দিতে লাগলো। মেয়েটার মধ্যে সত্যি অনেক মায়া, কিন্তু অনেক অদ্ভুত মেয়েটা। কখন কোন সময় কি করে কিছুই বুঝতে পারছি না। হাত বেঁধে দেওয়ার পর চলুন, বেশি সময় এই দেয়াল খোলা থাকবে না। চলুন। আমি আর অনিল সামনাসামনি হাঁটতে থাকলাম, নীলা পেছনেই। হুজুর, আমার কিন্তু এই মেয়েটার কাজকর্মে অনেক সন্দেহ হচ্ছে। কেন? দেখছেন না কত অদ্ভুত, আর এইসব বিষয়ও জানে। এত কিছুর খোঁজ কোথায় পেল? হয়তো আমাদের সামনে সমস্যা হতে পারে ওর জন্য। হয়তো। ও যেহেতু অনেক কিছু জানে, আমাদের সাহায্য হবে ওর দ্বারা। আর ও অর্ধেক পরি, সামনে আমাদের বিপদে রক্ষা করতে পারবেও। আর দেখছেন তো, অনেক সুন্দর তীর চালাতে পারেও। দেখলাম তো। আমাদের গন্তব্য ওর কাছে গোপন রাখলেই হবে। একবার আমাদের প্রাপ্য জিনিসটা পেয়ে যাই, তারপর ওর জায়গায় আমরা আমাদের। কিন্তু আর কোনো কথা না বলাই ভালো, হয়তো কিছু শুনে ফেলতে পারে। হ্যাঁ, চলুন, আমরা আমাদের দুনিয়ায় চলে আসছি। এত সুন্দর হবে মানবের দুনিয়া, যেটা ধারণাই করি নেই। কেন, আপনি আসেননি আগে কখনো? না। তাহলে এত কিছু জানেন? আমি বলেছিলাম না, আমার আম্মা এসেছিল একবার, তার থেকে শুনেছিলাম কোথায় কি করতে হয়। ও, তবে আপনাকে সাবধান করতে হবে, এখানে দানবরা মানুষের প্রবেশ করতে দেয় না।